নমস্কার। শুরু করছি অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এক বিখ্যাত উপন্যাস নিষ্কৃতি। উপন্যাসটি আমি ধারাবাহিকভাবে পাঠ করছি। আজ উপন্যাসের শেষাংশ। সঙ্গে থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। শুরু করছি নিষ্কৃতি, উপন্যাসের শেষাংশ। হরি পাশের ঘরে পড়িতেছিল, শশব ব্যস্ত হইয়া ছুটিয়া আসিল। গিরিশ প্রচন্ড একটা ধমক দিয়ে বলিলেন, ফের যদি তুই ঝগড়া করবি তো ঘোড়ার চাবুক তোর পিঠে ভাঙব। হারামজাদা, লেখাপড়ার সঙ্গে সম্বন্ধ নেই, কেবল দিনরাত খেলা আর ঝগড়া। মনি কই? পিতার কাছে বকুনি খাওয়াটা ছেলেরা জানিতই না। হরি হতবুদ্ধি হইয়া কহিল, জানি নে। জানো না, তোদের বজ্জাতি আমি টের পাইনি বটে। আমার সব দিকে চোখ আছে, তা জানিস কে তোদের পড়ায়? ডাক তাকে। হরি অব্যক্ত কণ্ঠে কহিল, আমাদের থার্ড মাস্টার ধীরেনবাবু সকালে পড়িয়ে যান। গিরিশ প্রশ্ন করিলেন, কেন সকালে? রাত্রে পড়ান না কেন শুনি? আমি চাই না এমন মাস্টার, কাল থেকে অন্য লোক পড়াবে। যা, মন দিয়ে পড়গে যা। হারামজাদা বজ্জাত। হরি শুষ্ক ম্লান মুখে মায়ের মুখের দিকে একবার চাহিয়া ধীরে ধীরে প্রস্থান করিল। গিরি স্ত্রীর প্রতি চাহিয়া বলিলেন, দেখেছ আজকালকার মাস্টারগুলোর স্বভাব, কেবল টাকা নেবে আর ফাঁকি দেবে। রমেশকে বলে দিও কালই যেন এই পরাণবাবুকে জবাব দিয়ে অন্য মাস্টার রেখে দেয়। মনে করেছে আমার চোখে ধুলো দিয়ে সে এড়িয়ে যাবে। সিদ্ধেশ্বরী কোনো কথা কহিলেন না। স্বামীর মুখের প্রতি শুধু একটা রোষ কষানিত তীব্র দৃষ্টি নিক্ষেপ করিয়া নিঃশব্দে বাহির হইয়া গেলেন। এবং গিরিশ কর্তব্য কর্ম সুচারুরূপে সমাপন করিয়াছেন মনে করিয়া হৃষ্টচিত্তে তৎক্ষণাৎ তাহার কাগজপত্রে মনোনিবেশ করিলেন। টাকা জিনিসটা সংসারে যে আবশ্যকীয় বস্তু, এ খবর সিদ্ধেশ্বরীর যে জানা ছিল না তাহা নয়, কিন্তু সেদিকে এতদিন তাহার খেয়াল ছিল না। কিন্তু লোভ একটা সংক্রামক ব্যাধি। নয়নতারার ছোঁয়াচ লাগিয়ে সিদ্ধেশ্বরীরও দেহ মনে এই ব্যাধি ধীরে ধীরে পরিব্যাপ্ত হইতেছিল। আজই খাওয়া দাওয়ার পর শৈল এ বাটি হইতে বিদায় লইবে, এইরূপ একটা জনশ্রুতিতে সিদ্ধেশ্বরীর বুক ফাটিয়া একটা সুদীর্ঘ ক্রন্দন বাহির হইবার জন্য আকুলি বিকুলি করিতেছিল। তিনি সেইটা কোনো মতে নিবারণ করিয়া জ্বরের ভান করিয়া বিছানাতেই পড়িয়াছিলেন। নয়নতারা আসিয়া নিকটে বসিল, গায়ে হাত দিয়ে জ্বরের উত্তাপ অনুভব করিয়া আশঙ্কা প্রকাশ করিল এবং ডাক্তার ডাকা উচিত কিনা জিজ্ঞাসা করিল। সিদ্ধেশ্বরী অন্যদিকে মুখ ফিরাইয়া সংক্ষেপে বলিলেন, না। নয়নতারা বিরক্তির কারণ অনুভব করিয়া ঠিক ঔষধ দিল। একটু চুপ করিয়া থাকিয়া ধীরে ধীরে কহিল, তাই আমি ভাবছিলুম দিদি, লোক কি করে হাতে এত টাকা করে? আমাদের পাড়ায় যদুবাবু, গোপালবাবু, হারান সরকার, কেউ তো আমার বটঠাকুরের অর্ধেক রোজগার করে না। তবু তাদের কারো লাখ টাকার কম ব্যাংকে জমা নেই। তাদের পরিবারদের হাতেও 10-20 হাজারের কম নেই, জানো? সিদ্ধেশ্বরী ঈষৎ আকৃষ্ট হইয়া কহিলেন, কি করে জানলে মেজবউ? নয়নতারা কহিল, ইনি যে ব্যাংকের সাহেবকে জিজ্ঞাসা করেছিলেন, তারা সব এর বন্ধু কিনা। কাল গোপালবাবু স্ত্রী আমার কথায় অবিশ্বাস করে বললে, এ কি একটা কথা মেজবউ, যে তোমার দিদির হাতে টাকা নেই? যেমন করে হোক। সিদ্ধেশ্বরী জ্বর ভুলিয়া উঠে বসিয়া নয়নতারার সম্মুখে চাবির গোছাটা ঝনাত করিয়া ফেলিয়ে দিয়ে বলিলেন, বাক্স প্যাটটা তুমি নিজের হাতে খুলে দেখো না মেজবউ। সংসার খরচের টাকা ছাড়া কোথাও যদি লুকানো একটা পয়সা দেখতে পাও। যা করবে ছোট বউ, আমার কি একটা কথা বলবার জো ছিল? এমন স্বামীর হাতে পড়েছিল মেজবউ যে কখনো একটা পয়সার মুখ দেখতে পেলুম না। তেমনি শাস্তিও হয়েছে।
এখন সে সর্বস্ব নিয়ে চলে যাচ্ছে, কি করবে তার? কিন্তু আমার হাতে টাকা থাকলে সে টাকা ঘরেই থাকতো, না এমনি করে জলে যেত, তা বলো দেখি মেজবউ। মেজবউ মাথা নাড়িয়া কহিল, সে তো সত্যি কথা দিদি। সিদ্ধেশ্বরীর মন শৈলের বিরুদ্ধে আবার শক্ত হইয়া উঠিল। এতদিন নিজেই শৈলকে মানুষ করিয়া নিজের সিন্ধুকের চাবি তাহার হাতে দিয়া আপনি ছোট হইয়া সংসারের মধ্যে তাহাকে বড় করিয়া রাখিয়াছিলেন। এখন সে কথাটা একেবারে ভুলিয়া গেলেন। বলিলেন, একটা লোক রোজগারি আর এত বড় সংসার তার মাথায়, তারই বা দোষ দিই কি করে বলো দেখি? নয়নতারা সায় দিয়া বলিল, সে তো সবাই দেখতে পাচ্ছে দিদি। একটু চুপ করিয়া নয়নতারা মৃদু মৃদু বলিতে লাগিল, আমাদের গায়ের নন্দমিত্তির একজন ডাকসাইটে কেরানি, ছোট ভাইকে মানুষ করতে, লেখাপড়া শেখাতে, আবার তার ছেলে মেয়েদের বিয়ে দিতে নিজের হাতে এক কানাকড়িটি রাখলে না। বড় বউ বলতে গেলে ধমকে জবাব দিত। সিদ্ধেশ্বরী কথার মাঝখানেই বলিয়া উঠিলেন, ঠিক আমার দশা আর কি। নয়নতারা কহিল, তা বই কি? বড় বউকে নন্দমিত্তির ধমকে বলতো, তোমার ভাবনা কি? তোমার নরেন রইল, তারে যেমন মানুষ করে উকিল করে দিল, বুড়ো বয়সে সেও আমাদের তেমনি দেখবে। মনে ভেব, সে তোমার দেওর নয়, সন্তান। কিন্তু এমনি কলিকাল দিদি, যেই নন্দমিত্তির চোখে ছানি পড়ে চাকরিটি গেল, তখন নরেন উকিল সহদর ভাই হয়ে দাদাকে টাকা ধার দিয়ে সুদে আসলে পৈতৃক বাড়িটার অংশ পর্যন্ত নিলাম ডেকে নিলে। এখন নন্দমিত্তির ভিক্ষে করে খায় আর কেঁদে বলে, স্ত্রীর কথা না শুনেই এখন এই অবস্থা। তবু তো খুড়তুতো জ্যাঠতুতো নয়, মায়ের পেটের ভাই। সিদ্ধেশ্বরী মনে মনে শিহরিয়া উঠিলেন, বলো কি মেজবউ? নয়নতারা বলিল, মিছে নয় দিদি, এ কথা দেশ শুদ্ধ লোক জানে। সিদ্ধেশ্বরী আর কথা কহিলেন না। তৎপূর্ব তাহার একবার মনে হইতেছিল শৈলকে ডাকিয়া নিষেধ করেন, এবং কি করিলে যে তাহাদের যাওয়ার বিঘ্ন ঘটিতে পারে, মনে মনে ইহাও নানারূপ আলোচনা করিতেছিলেন। কিন্তু নন্দমিত্তির দুরবস্থার ইতিহাসে তাহার অন্তঃকরণ একেবারে বিকুল হইয়া গেল। শৈলকে বাধা দেবার আর তাহার চেষ্টা মাত্র রহিল না। গিরিশ তখন আদালতের জন্য প্রস্তুত হইতে উঠি উঠি করিতেছিলেন। রমেশ আসিয়া কহিল, আমি দেশের বাড়িতে গিয়েই থাকবো মনে করছি দাদা। কেন? রমেশ কহিল, কেউ বাস না করলে বাড়ি ঘর দৌড় ভেঙে চুরে যায়, আর জমি জায়গা পুকুরগুলো খারাপ হয়ে যায়। আমারও এখানে কোনো কাজ নেই, তাই বলছি। বেশ কথা, বেশ কথা বলিয়া গিরিশ খুশি হইয়া সম্মতি দিলেন। ছোট ভাইয়ের প্রার্থনার ভিতরে যে কত গৃহবিচ্ছেদ, কতখানি মনোমালিন্য প্রচ্ছন্ন ছিল, সে সংবাদ ভদ্রলোক কিছুই জানিতেন না। তিনি আদালতে বাহির হইয়া যাইবার পরেই শৈল বড়জয়ের ঘরের চৌকাঠের নিকট হইতে তাহাকে গড় করিয়া প্রণাম করিল, এবং সামান্য একটি তরঙ্গ মাত্র সঙ্গে লইয়া দুই ছেলের হাত ধরিয়া বাড়ি হইতে বাহির হইয়া গেল। সিদ্ধেশ্বরী বিছানার উপর কাঠ হইয়া পড়িয়া রহিলেন, এবং নয়নতারা নিজের দোতলার ঘরের জানালা খুলিয়া দেখিতে লাগিল। গোটা দুই প্রকাণ্ড খাট জোড়া করিয়া সিদ্ধেশ্বরীর বিছানা ছিল। এত বড় শয্যাতেও কিন্তু তাহাকে স্থানাভাবে সংকুচিত হইয়া সারা রাত্রি কষ্টে কাটাইতে হইত। এ লইয়া তিনি রাগারাগি করিতেও ছাড়িতেন না, আবার বাড়ির কোনো ছেলেকে একটা রাত্রিও তিনি কাছছাড়া করিতে পারিতেন না। সমস্ত রাত্রি তাহাকে সতর্ক হইয়া থাকিতে হইত, অনেকবার উঠিতে হইত। কোনো দিনই সুস্থ নিশ্চিন্ত মনে ঘুমাইতে পারিতেন না। অথচ শৈল কিংবা আর কেহ যে এই সকল উৎপাত হইতে তাহাকে রক্ষা করিবে, এ অধিকারও কাহাকেও দিতেন না। তাহার এত বড় অসুখের সময়ও জ্যাঠাইমার বিছানা ছাড়া কোনো ছেলেরই কোথাও ঘুমাইবার স্থান ছিল না।
কানাইয়ের শোয়া খারাপ, তাহার জন্য এতটা স্থান চাই। খুদে প্রায়ই একটা অপরাধ করিয়া ফেলিত, তাহার জন্য অয়েল ক্লথের ব্যবস্থা। বিপিন চক্রাকারে পরিভ্রমণ করিত, তাহার আরেক প্রকার বন্দোবস্ত। পটলের 2.5 প্রহরের সময় ক্ষুধা বোধ হইত, শিয়রের কাছে সে আয়োজন রাখিতে হইত। খেঁদের বুকের উপর কানাই পা তুলিয়ে দিয়েছে কিনা, পটলের নাকটা বিপিনের হাঁটুর তলায় চাপা পড়িয়েছে কিনা, এইসব দেখিতে দেখিতে আর বকিতে বকিতেই সিদ্ধেশ্বরী রাত্রি পোহাইত। আজ শোবার সময় বিছানার এতখানি জায়গা যে খালি পড়িয়া থাকিবে, শৈলর যাবার সময় সিদ্ধেশ্বরীর সে হুঁশ ছিল না। নয়নতারা শতকোটি মাথার দিব্য দিবার পর তিনি রাত্রি নিচে হইতে খাইয়া ঘরে আসিতেছিলেন। হঠাৎ শৈলর ঘরের দিকে চোখ পড়ায় কে যেন তাহার বুকে মুগুর দিয়া মারিল। ঘরে আলো নাই, দরজা 2টা খোলা। সিদ্ধেশ্বরী মুখ ফিরাইয়া তাড়াতাড়ি নিজের ঘরে আসিয়া প্রবেশ করিলেন। শয্যার প্রতি চাহিয়া দেখিলেন, অল্প একটুখানি স্থানের মধ্যে বিপিন এবং ক্ষুদে ঘুমাইতেছে, বাকি বিছানাটা তপ্ত মরুর মতো শূন্য খাঁ খাঁ করিতেছে। নিজের অপরিসর স্থানটুকুতে তিনি নীরবে চোখ বুজিয়ে শুইয়া পড়িলেন। কিন্তু সেই দুটি নির্মিলিত চক্ষের কোণ বাহিয়া তখন অজস্র তপ্ত অশ্রুতে তাহার মাথার বালিশ ভিজিয়ে যাইতে লাগিল। বাটির ছেলেদের খাওয়া দাওয়া সম্বন্ধে তিনি চিরদিনই অত্যন্ত খুঁতখুঁতে। এ বিষয়ে আপনাকে ছাড়া তিনি আর কাহাকেও এক বিন্দু বিশ্বাস করিতেন না। তাহার বদ্ধ সংস্কার ছিল, নিজে উপস্থিত না থাকিলেই ছেলেরা নানা প্রকারে ফাঁকি দিয়া কম খায়, এবং এ ফাঁকি তিনি ছাড়া আর কাহারও সাধ্য নাই যে ধরে। দৈবাৎ কোনো গতিকে কোনো ছেলের খাওয়া চোখে দেখিতে না পাইলে তাহাকে জেরা করিয়া তাহার পেটে হাত দিয়ে অনুভব করিয়া নানা রকমের সিদ্ধেশ্বরী প্রতিপন্ন করিবার চেষ্টা করিতেন। সে কিছুতেই তাহার ন্যায্য আহার করে নাই, এবং এই অন্যায়টুকু সংশোধন করিতে হতভাগ্য ছেলেটাকে তখনই তাহার চোখের উপর দাঁড়াইয়া 1 বাটি দুধ খাইতে হইত। শৈল ছেলেদের হইয়া মাঝে মাঝে লড়াই করিত, জবরদস্তি খাওয়ানোর অপকারিতা লইয়া তর্ক করিত, কিন্তু সিদ্ধেশ্বরীকে আন্তরিক ক্রুদ্ধ করিয়া তোলা ভিন্ন তাহাতে আর কোনো ফল হইত না। সিদ্ধেশ্বরী যখনই যে ছেলেটার পানে চাহিতেন তখনই দেখিতেন সে রোগা হইয়া যাইতেছে। এই লইয়া তাহার উৎকণ্ঠা অশান্তির অবধি ছিল না। আজ বিছানায় শুইয়া তাহার কেবলই মনে হইতে লাগিল, দেশের বাটির বহুবিধ বিশৃঙ্খলার মধ্যে হয়তো কানাইয়ের খাইয়া পেট ভরে নাই, এবং পটল নিশ্চয়ই না খাইয়া ঘুমাইয়া পড়িয়াছে। হয়তো তাহাকে তুলিয়া খাওয়ানো হইবে না, হয়তো সে সারা রাত্রি ক্ষুধায় ছটপট করিবে। কল্পনায় যতই এই সকল দুর্ঘটনা তিনি স্পষ্ট দেখিতে লাগিলেন, ততই রাগে দুঃখে বেদনায় তাহার বুক ফাটিতে লাগিল। পাশের ঘরে গিরিশ অকাতরে ঘুমাইতেছিলেন, আর সহ্য করিতে না পারিয়া তিনি অনেক রাত্রে স্বামীর শয্যা পার্শ্বে গিয়া উপস্থিত হইলেন। গায়ে হাত দিয়া ঘুম ভাঙাইয়া প্রশ্ন করিলেন, আচ্ছা মানলুম যেন পটলকে শৈলে নিয়ে যেতে পারে, কিন্তু কানাই তো আর তার পেটের ছেলে নয়, তার উপর তার জোর কি? গিরিশ ঘুমের ঝোঁকে জবাব দিলেন, কিছু না। সিদ্ধেশ্বরী আশান্বিত হইয়া শয্যাংশে বসিয়া বলিলেন, তাহলে আমরা নালিশ করে দিলে যে তার শাস্তি হয়ে যেতে পারে কিনা ঠিক বলো? গিরিশ অসংশয়ে বলিলেন, নিশ্চয় শাস্তি হবে। সিদ্ধেশ্বরী আশায় আনন্দে উত্তেজিত হইয়া উঠিলেন। পুনশ্চ প্রশ্ন করিলেন, সে যেন হলো, কিন্তু ধরো পটল, তাকে তো আমিই মানুষ করেছি। হাকিমকে যদি বুঝিয়ে বলা যায় সে আমাকে ছাড়া থাকতে পারে না, চাই কি ভেবে ভেবে তার শক্ত অসুখ হতে পারে, তাহলে হাকিম কি রায় দেবে না যে সে তার জ্যাঠাইমার কাছে থাকুক? বেশ, অমনি তোমার নাক ডাকছে, আমার কথা বুঝি তবে শোনুনি।
বলিয়া সিদ্ধেশ্বরী স্বামীর পায়ের উপর সজোরে নাড়া দিলেন। গিরিশ জাগিয়ে উঠে কহিলেন, নিশ্চয় না। সিদ্ধেশ্বরী রাগ করিয়া বলিলেন, কেন নয়? মা বলি যে ছেলেকে মেরে ফেলবে মহারানীর এমন হুকুম নেই। কালই যদি মেজ ঠাকুরপুকে দিয়ে উকিলের চিঠি দিই, কি হয় তাহলে? বলিয়া সিদ্ধেশ্বরী উত্তরের আশায় ক্ষণকাল অপেক্ষা করিয়া প্রত্যুত্তরে স্বামীর নাসিকার ধ্বনি শুনিয়া রাগ করিয়া উঠিয়া গেলেন। সারা রাত্রি তাহার লেশমাত্র ঘুম আসিল না। কখন সকাল হইবে, কখন হরিশকে দিয়া উকিলের চিঠি পাঠাইয়া ছেলের দাবি করিবেন, চিঠি পাইয়া তাহারা কিরূপ ভীত ও অনুতপ্ত হইয়া কানাই ও পটলকে রাখিয়া যাইবে, এই সমস্ত আশা ও আকাশ কুসুমের কল্পনা তাহাকে সমস্ত রাত্রি সজাগ করিয়া রাখিল। প্রভাত হইতে না হইতে তিনি হরিশের দ্বারে আসিয়া আঘাত করিয়া বলিলেন, মেজ ঠাকুরপো, মেজ ঠাকুরপো, উঠেছ? হরিশ ব্যস্ত হইয়া দ্বার খুলিয়া আশ্চর্য হইয়া গেলেন। সিদ্ধেশ্বরী কহিলেন, দেরি করলে চলবে না, এক্ষুনি ছোট ঠাকুরপোদের নামে উকিলের চিঠি লিখে দারোয়ান পাঠাতে হবে। তুমি বেশ করে একখানা চিঠি লিখে দিয়ে বলে দাও যে 24 ঘন্টার মধ্যে জবাব না পেলে নালিশ করা হবে। হরিশকে এ বিষয়ে উত্তেজিত করা বাহুল্য। তিনি তৎক্ষণাৎ রাজি হইয়া গলা খাটো করিয়া প্রশ্ন করিলেন, বসো বসো, ব্যাপারটা কি বলো দেখি বড় বউ। বসো বসো, কি কি নিয়ে গেছে? দাবিটা একটু বেশি করে দেওয়া চাই, বুঝলে না? সিদ্ধেশ্বরী খাটের উপর আসন গ্রহণ করিয়া দুই চক্ষু প্রসারিত করিয়া তাহার দাবিটা বিবৃত করিলেন। বিবরণ শুনিয়া হরিশের হর্ষোজ্জ্বল মুখ কালি হইয়া গেল। কহিলেন, তুমি কি খেপেছ বড় বৌঠান? আমি বলি বুঝি আর কিছু? তাদের ছেলে তারা নিয়ে গেছে, তুমি করবে কি? সিদ্ধেশ্বরী বিশ্বাস করিলেন না, বলিলেন, তোমার দাদা যে বললেন নালিশ করলে তাদের সাজা হয়ে যাবে। হরিশ কহিলেন, দাদা এমন কথা বলতেই পারেন না, তোমাকে তামাশা করেছেন। সিদ্ধেশ্বরী রাগ করিয়া কহিলেন, এতটা বয়স হলো তামাশা কাকে বলে বুঝিনি ঠাকুরপো। তোমার মনোগত ইচ্ছে নয় যে ছেলে দুটোকে কাছে আনি, তাই কেন স্পষ্ট করে বলো না? হরিশ লজ্জিত হইয়া তখন বহু প্রকারে বুঝাইবার চেষ্টা করিলেন যে এর দাবি আদালত গ্রাহ্য করিবে না, তার চেয়ে বরং আর কোনো দাবি দাওয়া উত্থাপন করিয়া জব্দ করা যাইতে পারে। আমাদের উচিত এখন তাই করা। সিদ্ধেশ্বরী ক্রোধ ভরে উঠিয়া দাঁড়াইলেন, কহিলেন, তোমার উচিত তোমার থাক ঠাকুরপো। আমার 3 কাল গিয়ে 1 কাল ঠেকেছে, এখন মিথ্যে দাবি দাওয়া করতে পারবো না। পরকালে আমার হয়ে তো তুমি আর জবাব দিতে যাবে না। তুমি না লেখো, আমি মণিকে পাঠিয়ে নগেনবাবুর কাছ থেকে লিখিয়ে আনি গিয়ে, বলিয়া তিনি উঠিয়া গেলেন। পরদিন সকালবেলায় কি একটা কাজে বাজার খরচের হিসাব লইয়া সিদ্ধেশ্বরী বাড়ির সরকার গণেশ চক্রবর্তীর সঙ্গে বচসা করিতেছিলেন। সে বেচারা নানা প্রকারে বুঝাইবার চেষ্টা করিতেছিল যে 12 গন্ডার টাকার উপর আরো 2 টাকা খরচ হওয়াতেই 50 টাকা ব্যয় হইয়া গিয়াছে। গৃহিণী এ কর্মে নূতন ব্রতী, তাহার নূতন ধারণা, তাহাকে নির্বোধ পাইয়া সবাই টাকা চুরি করে, অতএব চক্রবর্তীও যে চুরি করিয়াছে তাহাতে সন্দেহ নাই। তিনি তর্ক করিতেছিলেন, 50 টাকা যে 1 আঞ্জলার টাকা গণেশ, আমি লেখাপড়া জানি না বলেই কি তুমি বুঝিয়ে দেবে যে 12 গন্ডার উপর মোটে 2টি টাকা বেশি খরচ হয়েছে বলে এই 50টি টাকা সব খরচ হয়ে গেছে, আর কিছু নেই? আমি কি এতই বোকা? গণেশ ব্যাকুল হইয়া বলিল, মা, দিদিকে ডেকে না হয় নীলাকে ডেকে হিসেব বুঝতে হবে, সে আমার চেয়ে বেশি বুঝবে। না গণেশ, ওসব ভালো কথা নয়। শৈল নেই বলেই যে তোমার যা ইচ্ছে তাই করে হিসেব দেবে, সে হবে না বলছি। না সে যাবে, না আমাকে এত ঝঞ্ঝাট পোয়াতে হবে। পোড়ার মুখে কি 10 বছরের মেয়ে বউ করে আনলুম, বুকে করে মানুষ করে এত বড় করলুম, এখন সে তেজ করে বাড়ির দুটো ছেলে নিয়ে বেরিয়ে গেল। তা থাক, আমিও খবর রাখছি। কানাই পটলের কোনো দিন এতটুকু অসুখ শুনতে পেলে দেখব কেমন করে সে ছেলে রাখে।
তা এখন যাও, দুপুরবেলা মনে করে বলে যেও এতগুলো টাকা কোথায় কি করলে, বলিয়া গণেশকে বিদায় দিলেন। সে বেচারা হতবুদ্ধি হইয়া বাহিরে চলিয়া গেল। মেজবউ আসিয়া কহিল, দিদি বলতে পারিনে, কিন্তু আমিও সংসার চালিয়েছি, টাকা করে হিসেবপত্র সব রেখেছি। ছোট বউ নেই বলে যে এত ঝঞ্ঝাট তুমি সহ্য করবে আর আমি বসে বসে দেখব, সে ভালো নয়। আমার কাছে কারো চালাকি করে হিসেব গোল করবার জো নেই। সিদ্ধেশ্বরী কহিলেন, সে তো ভালো কথা মেজবউ, আমার এই রোগা শরীরে এত হাঙ্গামা কি ভালো লাগে? শৈল ছিল যেখানকার যত টাকা তার হিসেব করা, খরচ করা, ব্যাংকে পাঠানো, সমস্তই তার কাজ। এসব কি আর আমাকে দিয়ে হয়? বেশ তো, এখন থেকে তুমিই করো মেজবউ, বলিয়া সিন্ধুকের চাবিটা কিন্তু নিজের আঁচলেই বাঁধিয়া ফেলিলেন। দিন কাটিতে লাগিল। নয়নতারা সহস্র কৌশল উদ্ভাবন করিয়াও লোহার সিন্ধুকের চাবিটা আর নিজের আঁচলে বাঁধিতে সমর্থ হইল না। নয়নতারা অত্যন্ত কৌশলী এবং চতুর, অনেকখানি ভবিষ্যৎ ভাবিয়া কাজ করিতে পারিত, কিন্তু এই একটা তাহার বড় রকমের গোড়ায় গলদ হইয়া গিয়েছিল যে স্বার্থের জন্য নিরীহ লোকের মনে সংশয়ের বীজ বপন করিলে যথাকালে তাহার ফলভোগ হইতে নিজেকেও দূরে রাখা যায় না। সে শত্রুপক্ষকে যেমন সন্দেহ করিতে শিখে, মিত্রপক্ষের উপরও তেমনি বিশ্বাস হারায়। সুতরাং সিদ্ধেশ্বরী যে মুহূর্তে ছোট বউয়ের প্রতি বিশ্বাস হারাইয়াছেন, মেজ বউকেও ঠিক সেই মুহূর্তেই অবিশ্বাস করিতে শিখিয়াছেন। কোনো একটা অভাব লইয়া তা সে যতই গুরুতর হোক, মানুষ অনন্তকাল শোক করিতে পারে না। সিদ্ধেশ্বরীর কাছে তাহার শয্যার শূন্যতা ক্রমশ পূর্ণ হইয়া আসিতে লাগিল। শৈলর ঘরের দিকটা তিনি মাড়াইতে পারিতেন না, এখন সে বারান্দা স্বচ্ছন্দে পার হইয়া যান, মনেও পড়ে না। কানাই পটলের সংবাদ তিনি বিবিধ উপায়ে সংগ্রহ করিবার জন্য অহরহ উৎকণ্ঠিত থাকিতেন, এখন সে উৎকণ্ঠার অর্ধেক তিরোহিত হইয়া গেছে। এইরূপে সুখে দুঃখে 1 বৎসর ঘুরিয়া গেল। সেদিন হঠাৎ সিদ্ধেশ্বরীর কানে গেল যে দেশের বিষয় লইয়া আজ 6 মাস ধরিয়া ছোট দেবরের সহিত তাহাদের মামলা চলিতেছে। মোকদ্দমা চালাইতেছেন হরিশ নিজে, দেওয়ানি তো চলিতেছেই, গোটা 2 ফৌজদারিও ইতিমধ্যে হইয়া গেছে। খবর শুনিয়া সিদ্ধেশ্বরী ভয়ে ভাবনায় পরিপূর্ণ হইয়া উঠিলেন। স্বামীর নিকট হইতে সম্পূর্ণ কৌতূহল নিবৃত করিবার মতো সংবাদ জানার সুবিধা হইবে না জানিয়া তিনি সন্ধ্যার সময় হরিশের কাছে গিয়ে উপস্থিত হইলেন। বলিলেন, বলনি ঠাকুরপো, ছোট ঠাকুরপো করছে তোমার দাদার সঙ্গে মামলা? হরিশ উচ্চ অঙ্গের একটুখানি হাস্য করিয়া কহিলেন, তাই তো হচ্ছে বৌঠান। সিদ্ধেশ্বরী মুখ পাংশুবর্ণ করিয়া বলিলেন, আমার যে বিশ্বাস হয় না মেজ ঠাকুরপো, আমার যে বিশ্বাস হয় না, এখনো যে চন্দ্র সূর্য উঠছে। নয়নতারা খাটের একধারে বসিয়া খেদিকে ঘুম পাড়াইতেছিল। মৃদুস্বরে কহিল, সে তো উঠছেই দিদি, আর এই ছোট দেওরটিকে তোমরা হাজার হাজার টাকা ব্যবসা করতে দিতে, সে শব্দ তখন যায়নি, যাচ্ছে এখন। সিদ্ধেশ্বরী দুঃসহ বিস্ময়ে কিছুক্ষণ মৌন থাকিয়া জিজ্ঞাসা করিলেন, মোকদ্দমা কেন? হরিশ বলিলেন, কেন? দেখলুম মোকদ্দমা না করে আর উপায় নেই, দেশের বিষয়ই বিষয়। দেখলুম আমরা গেলে আমাদের মণি হরি বিপিন খুদে 1 কাঠা জমি জায়গা তো পাবেই না, দেশের বাড়িতে হয়তো ঢুকতে পর্যন্ত পাবে না। ধরো না বড় বউ, দেশে যা কিছু আছে সেই সমস্ত দখল করে বসে গেছে, খাজনাপত্র আদায় করছে, খাচ্ছে দাচ্ছে, একটা পয়সা পর্যন্ত দেবার নাম করে না। বিষয় যা কিছু তা তো দাদাই করেছেন, অথচ দাদার চিঠির একটা জবাব পর্যন্ত দিলে না। এমনি নেমুখারাম রমেশ, আমিও বাড়ি থেকে তাকে বার করে দিই,
তবে ছাড়ব, এই আমার প্রতিজ্ঞা। সিদ্ধেশ্বরী আবার কিছুক্ষণ চুপ করিয়ে থাকিয়া বলিলেন, আচ্ছা তারাই বা ছেলে পিলে নিয়ে যাবে কোথায়? হরিশ বলিলেন, সে খবরে আমাদের তো দরকার নেই বড়বউ। সিদ্ধেশ্বরী জিজ্ঞাসা করিলেন, তোমার দাদা কি বললেন? হরিশ বলিলেন, দাদা যদি তেমন হতেন তাহলে তো ভাবনা ছিল না বড়বউ। যখন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম রমেশ তার খেয়ে পড়ে তার টাকায় তারই বিষয় নিয়ে গোলযোগ বাঁধিয়েছে, তখনই তিনি মত দিলেন। ফৌজদারিতে রমেশ তো দাদাকেই জড়িয়ে তোলার চেষ্টাই ছিল, অনেক কষ্টে আমাকে সেটা ফাঁসাতে হয়েছে। নয়নতারা ফিসফিস করিয়া বলিল, আচ্ছা ছোট ঠাকুরপুই যেন দোষী, কিন্তু আমি কেবল ভাবি দিদি ছোট বউ কি করে এতে মত দিলে? আমরা আর সবাই দুষ্টু বজ্জাত হতে পারি, কিন্তু সে তার বড় ঠাকুরকে তো চেনে, তাকে জেলে দিয়ে সে কি সুখ পেত? সিদ্ধেশ্বরীর আপাদ মস্তক বারংবার শিহরিয়া উঠিল। তিনি আরেকটি কথা না বলিয়া বাহির হইয়া গেলেন। তথা হইতে আসিয়া সিদ্ধেশ্বরী স্বামীর ঘরে প্রবেশ করিলেন। গিরিশ যথারীতি কাজে ব্যস্ত ছিলেন। মুখ তুলিয়া স্ত্রীর মুখের প্রতি চাহিতেই তাহার অস্বাভাবিক পাণ্ডুরতা আজ তাহার চোখে পড়িল। হাতের কাগজখানা রাখিয়া দিয়া বলিলেন, আজ কখন জ্বর এলো? সিদ্ধেশ্বরী অভিমান ভরে বলিলেন, তবু ভালো, জিজ্ঞাসা করলে। গিরিশ ব্যস্ত হইয়া কহিলেন, বিলক্ষণ, জিজ্ঞাসা করিনি তো কি? পরশু তো মণিকে ডেকে বললুম তোর মাকে ওষুধ টষুধ দিস। তা আজকালকার ছেলেপুলেগুলো হয়েছে সব এমনি এমনি যে বাম্মাকে পর্যন্ত মানে না। সিদ্ধেশ্বরী বিরক্ত হইয়া বলিলেন, বুড়ো বয়সে মিথ্যে কথাগুলো আর বলো না। 15 দিন হয়ে গেল মণি তার পিসির ওখানে এলাহাবাদে গেছে, আর তুমি তাকে পরশু জিজ্ঞাসা করলে। কখনো যে করনি তা কি আজ করবে? তা নয়, আমি সেজন্য আসিনি। আমি এসেছি জানতে ব্যাপারটা কি। ছোট ঠাকুরপুর সঙ্গে মামলা মোকদ্দমা কিসের? গিরিশ মহা খাপ্পা হইয়া উঠিলেন, সেটা একটা চোর, চোর একেবারে লক্ষ্মী ছাড়া হয়ে গেছে, বিষয়পত্র সব নষ্ট করে ফেলছে। সেটাকে দূর করে না দিলে দেখছি আর ভদ্রস্ত নেই, সমস্ত ছাড় খাড় ধ্বংস করে দিলে। সিদ্ধেশ্বরী প্রশ্ন করিলেন, আচ্ছা তা যেন দিলে, কিন্তু মামলা মোকদ্দমা তো শুধু হয় না, টাকা খরচ করা তো চাই। ছোট ঠাকুরপো টাকা পাচ্ছে কোথায়? ইতিমধ্যে হরিশ নামিয়ে আসিয়া ছেলেদের পরিবার ঘরে যাইতেছিলেন। দাদার উচ্চকণ্ঠে আকৃষ্ট হইয়া ধীরে ধীরে ঘরে ঢুকিলেন। তিনি জবাব দিলেন, টাকার কথা তো এইমাত্র মেজবউ বলে দিলেন বড় বৌঠান। পাটের দালালের নাম করে দাদার কাছ থেকে 1000 চারেক নিয়েছিল, সেটা তো হাতে আছে। তাছাড়া ছোট বৌমার হাতেই তো এতদিন টাকা কড়ি সমস্ত ছিল, বুঝেই দেখো না। গিরিশ পুনরায় উত্তেজিত হইয়া বলিলেন, আমার সর্বস্ব নিয়ে গেছে, কিছু কি আর রেখেছে হে হরিশ? সেটা একেবারে বেহেট লক্ষ্মী ছাড়া হয়ে গেছে। শুক্রবার দিন কোর্টে এসে বলে বাড়ি ঘরদোর মেরামত করতে হবে, 500 টাকা চাই। হরিশ অবাক হইয়া গেলেন, বলেন কি, সাহস তো কম নয়। গিরিশ কহিল, সাহস বলে সাহস, একেবারে লম্বা ফর্দ। এখানটা সারাতে হবে, ওখানটা গাঁথতে হবে, এটা না বদলালে নয়, ওটা না করলেই চলে না। শুধু কি তাই, সংসারে অনটন, শীতের কাপড় চোপড় কিনতে হবে, ধান কিনে আলু কিনে রাখতে হবে, এমনি হাজারো খরচ দেখি আরো 300 টাকার দরকার। হরিশ অসহ্য ক্রোধ কোনো মতে সংবরণ করিয়া শুধু কহিলেন, নির্লজ্জ, নির্লজ্জ। তারপরে গিরিশ বলিলেন, ঠিক তাই, হতভাগার একেবারে লজ্জা শরম নেই, একেবারে নেই। এই 800 টাকা নিয়ে তবে ছাড়লে। নিয়ে গেল, আপনি দিলেন? গিরিশ বলিলেন, না হলে কি ছাড়ে, নিয়ে তবে উঠল যে। হরিশের সমস্ত মুখটা প্রথমটা অগ্নিবর্ণ হইয়া পরক্ষণে ছায়ের মতো হইয়া গেল। স্তব্ধ হইয়া কিছুক্ষণ বসিয়া থাকিয়া কহিলেন, তাহলে মামলা মোকদ্দমা করে আর লাভ কি দাদা?
গিরিশ তৎক্ষণাৎ বলিলেন, কিছু না। নিজের সংসারটা যে চালিয়ে নেবে হতভাগার সেটুকু ক্ষমতাও নেই, এমনি অপদার্থ হয়ে গেছে। শুনি বৈঠকখানায় দিব্যি আড্ডা বসিয়ে দিন রাত তাস পাশা চলছে, আর খাচ্ছেন, ব্যাস। মানুষ যেমন শিব স্থাপনা করে, আমাদেরও হয়েছে তাই, বুঝলে না হরিশ? বলিয়া নিজের রসিকতায় নিজেই মাতিয়া উঠিয়া হহরবে হাসিয়া ঘর ভরিয়া দিলেন। হরিশ আর সহ্য করিতে না পারিয়া নিঃশব্দে উঠিয়া গেলেন। দাঁতে দাঁত চাপিয়ে বলিতে বলিতে গেলেন, আচ্ছা, আমি একাই দেখছি। মাঘ মাসের 22-এ মকদ্দমার দিন ছিল। 20-এ গিরিশের এক জ্ঞাতি কন্যার বিবাহে কন্যার পিতা আসিয়া গিরিশকে চাপিয়া ধরিলেন। দাদা, তুমি উপস্থিত থেকে আমার মেয়ের বিবাহটা দাও, এই আমার বড় সাধ। তোমাকে একটি দিনের জন্যও অন্তত দেশে যেতে হবে। না শব্দটা গিরিশের মুখ দিয়ে বাহির হইবার জো ছিল না। তিনি তৎক্ষণাৎ রাজি হইয়া বলিলেন, যাব বই কি ভায়া, যাব, নিশ্চয় যাব। কন্যার পিতা নিশ্চিন্ত হইয়া প্রস্থান করিলেন। কিন্তু এই নিশ্চয় কথাটার বাস্তবিক অর্থ যথাকালে যে কি হইবে তাহা সবচেয়ে বেশি জানিতেন সিদ্ধেশ্বরী। সুতরাং প্রতিশ্রুতির বিবরণ যদিচ স্বামী বিস্মিত হইয়াছিলেন, স্ত্রী হন নাই। 20-এ সকালে গিরিশ আকাশ হইতে পড়িয়া কহিলেন, বলো কি, আজ যে আমার সেই জয়পুরের মকদ্দমা। না, সে হবে না, তোমাকে যেতেই হবে। উকিল হয়ে পর্যন্ত তো মিছে কথা বলেই আসছো। আজ একটা কথাও রাখো, পরকালের ভয় কি তোমার এতটুকু হয় না? গিরিশ কুণ্ঠিত হইয়া কহিলেন, পরকাল? তা বটে, তা বটে, কিন্তু না, কিছুতে হবে না, তোমাকে যেতেই হবে, যাও। অতএব গিরিশকে দেশে যাইতে হইল। যাইবার সময় সিদ্ধেশ্বরী অত্যন্ত মৃদুকণ্ঠে বলিলেন, ছেলে দুটোকে, বলিয়েই হঠাৎ কাঁদিয়া ফেলিলেন। আচ্ছা আচ্ছা, সে হবে, বলিয়া গিরিশ বাহির হইয়া পড়িলেন। কিন্তু কি হবে তাহা স্বামী স্ত্রী কেহই বুঝিলেন না। নয়নতারা গা টিপিয়া সিদ্ধেশ্বরীকে অন্তরালে ডাকিয়া কহিল, ও বাড়িতে কিছু খেতে টেতে বটঠাকুরকে মানা করে দিলে না কেন? সিদ্ধেশ্বরী আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, কেন? নয়নতারা মুখখানা বিকৃত গম্ভীর করিয়া বলিল, বলা যায় কি দিদি? সিদ্ধেশ্বরীর চোখ দিয়ে তখনও জল পড়িতেছিল। আঁচলে মুছিয়া ফেলে একটুখানি চুপ করিয়া বলিলেন, সে তুমি পারো মেজবউ, শৈলর গলা কেটে ফেললেও সে তা পারবে না। সে তুমি পারো মেজবউ, বলিয়া দ্রুতপদে চলিয়া গেলেন। মোকদ্দমার তদবির করিতে 2-1 দিন পূর্বে জেলায় যাইবার জন্য রমেশ ঘরের মধ্যে প্রস্তুত হইতেছিল। শৈল সেখানে ছিল না। সে ঠাকুর ঘরের মধ্যে দেহ হইতে তাহার সর্বশেষ অলঙ্কারখানি খুলিয়ে ফেলিয়া জানু পাতিয়া বসিয়া গলবস্ত্র যুক্ত করে মনে মনে বলিতেছিল, ঠাকুর, আর তো কিছু নাই, এইবার যেমন করিয়া হোক আমাকে নিষ্কৃতি দাও। আমার ছেলেরা না খাইয়া মরিতেছে, আমার স্বামী দুশ্চিন্তায় কঙ্কালসার হইতেছেন। ওরে কেন, ওরে পটলি! শৈল চমকে উঠিল, এ যে তাহার ভাসুরের কণ্ঠস্বর। জানালার ফাঁক দিয়ে দেখিল, তিনিই বটে। পাকা চুল, কাঁচা পাকা গোঁফ, সেই শান্ত স্নিগ্ধ সৌম্য মূর্তি, চিরকালটি যেমনটি দেখিয়া আসিয়াছে ঠিক তাই। কোনো অঙ্গে এতটুকু পরিবর্তন ঘটে নাই। কানাই পড়া ফেলিয়া ছুটিয়া আসিয়া প্রণাম করিল। পটল খেলা ছাড়িয়া হাঁপাইতে হাঁপাইতে উপস্থিত হইল। তাহাকে তিনি কোলে তুলিয়া লইলেন। রমেশ ঘর হইতে বাহির হইয়া প্রণাম করিয়া পদধূলি গ্রহণ করিল। গিরিশ কহিলেন, এমন সময় কোথায় যাওয়া হবে? রমেশ কুণ্ঠিত অস্পষ্ট স্বরে বলিল, জেলায়। গিরিশ চক্ষের পলকে বারুদের মতো প্রজ্বলিত হইয়া উঠিলেন।
হতভাগা লক্ষ্মী ছড়া, তুমি আমার খাবে পড়বে আর আমারই সঙ্গে মামলা করবে? তোমাকে এক সিকি পয়সার বিষয় আসেও দেব না। দূর হও আমার বাড়ি থেকে, এক্ষুনি দূর হও। 1 মিনিটও দেরি নয়, এক কাপড়ে বেরিয়ে যাও। রমেশ কথা কহিল না, মুখ তুলিল না, যেমন ছিল তেমনি বাহির হইয়া গেল। দাদাকে সে যেমন ভক্তিমান্য করিত তেমনি চিনিত। এইসব তিরস্কারের অন্তঃসার শূন্যতা সম্পূর্ণ অনুভব করিয়া সে তখনকার মতো মুখ বুজিয়া বাহির হইয়া গেল। তখন শৈল আসিয়া দূর হইতে গলায় আঁচল দিয়া প্রণাম করিল। গিরিশ আশীর্বাদ করিয়া বলিলেন, এসো এসো মা, এসো। সে স্বরে উত্তাপ নাই, জ্বালা নাই। বাহির হইতে প্রবেশ করিয়া কোনো লোকের সাধ্য নাই যে বলে। এই মানুষটাই মুহূর্তকাল পূর্বে ওরূপভাবে চিৎকার করিতেছিল। গিরিশের নজরে কোনো দিন কিছু পড়ে না, কিন্তু আজ কেমন করিয়া জানি না তাহার দৃষ্টিশক্তি আশ্চর্য নৈপুণ্য লাভ করিল। শৈলর প্রতি চাহিয়া কহিলেন, তোমার গায়ের গয়না দেখছি না কেন ছোট বৌমা? শৈল অধমুখে স্থির হইয়া রহিল। গিরিশের কণ্ঠস্বর পুনরায় এক এক পর্দা চড়িতে লাগিল। ওই হতভাগা শুয়োর বেঁচে খেয়েছে। গয়না কার? আমার। ওকে আমি জেলে দিয়ে তবে ছাড়ব, ইত্যাদি ইত্যাদি। 22 মোকদ্দমার দিন অপরাহ্ন বেলায় হরিশ মুখ কালি করিয়া হুগলির আদালত হইতে বাটি ফিরিয়া আসিলেন এবং ধরাচূড়া না ছাড়িয়া বিছানায় শুইয়া পড়িলেন। নয়নতারা কাঁদো কাঁদো হইয়া সহস্র প্রশ্ন করিতে লাগিল। খবর পাইয়া সিদ্ধেশ্বরী ছুটিয়া আসিয়া পড়িলেন, কিন্তু হরিশ সেই যে পাশ ফিরিয়া নীরব হইয়া রহিলেন, কেহই তাহার মুখ হইতে একটা জবাব বাহির করিতে পারিল না। মোকদ্দমায় যে হার হইয়াছে তাহাতে সংশয় নাই। দুই যায় নিরন্তর বুঝাইতে লাগিলেন, মোকদ্দমায় হার জিত আছে, তাছাড়া এখনো হাইকোর্ট আছে, বিলাতে আপিল করা আছে। এরই মধ্যে এমন করিয়া ভাঙিয়া পড়িবার কিছু মাত্র হেতু নেই। কিন্তু আশ্চর্য এই যে এই দুটি স্ত্রীলোকের যে আশা ভরসা ছিল, নিজে উকিল হইয়াও হরিশের তাহার কণা মাত্র দেখা গেল না। সিদ্ধেশ্বরী আর সহ্য করিতে না পারিয়া হরিশের হাত ধরিয়া বলিলেন, মেজ ঠাকুরপো, আমি বলছি তোমাদের হার হবে না। যত টাকা লাগে আমি দেব, তুমি হাইকোর্ট করো, আমি আশীর্বাদ করছি তুমি জিতবেই। এতক্ষণে হরিশ মুখ ফিরাইয়া মাথা নাড়িয়া বলিলেন, না বৌঠান, না, সে হবার জো নেই। সব শেষ হয়ে গেছে। হাইকোর্টই বলো আর বিলাতি বলো, কোথাও কোনো রাস্তা নেই। বিষয় সম্পত্তি সমস্তই দাদার নামে খরিদ ছিল। বিয়ে দিতে গিয়ে তিনি সর্বস্ব ছোট বৌমার নামে দানপত্র করে দিয়ে এসেছেন। রেজিস্ট্রি পর্যন্ত হয়ে গেছে। দেশের দিকে মুখ ফেরাবারও আর পথ নেই। দুই যায় মুখোমুখি হইয়া পাথরের মূর্তির মতো বসিয়া রহিলেন। সন্ধ্যার পর গিরিশ আদালত হইতে ফিরিয়া আসলে যে কাণ্ড ঘটিল তাহা বর্ণনাতীত। কাণ্ডজ্ঞানহীন উন্মাদ বলিয়া লাঞ্ছনা করিতে কেহ আর বাকি রাখিল না। গিরিশ কিন্তু সকলের বিরুদ্ধে ক্রমাগত সকলকে বুঝাইতে লাগিলেন যে এছাড়ার কোনো রাস্তাই ছিল না। ওই হতভাগা নচ্ছাড় বোমপেটে ছোট বৌমার গয়নাগুলো শুয়োর বেঁচে খেয়েছে। ওই হতভাগা বেচিয়ে খাইয়াছে, আর একটু হইলেই বাড়ির ইট কাঠ পর্যন্ত বেচিয়া খাইত, দেশের বাড়ির অস্তিত্ব পর্যন্ত লুপ্ত হইয়া যাইত। তিনি সকল দিক বিশেষ বিবেচনা করিয়াই ভরাডুবি হইতে বংশকে নিষ্কৃতি দিয়া আসিয়াছেন। শুধু সিদ্ধেশ্বরী একধারে স্তব্ধ হইয়া বসিয়াছিলেন। ভালো মন্দ কোনো কথাই এতক্ষণ বলেন নাই। সবাই চলিয়া গেলে তিনি উঠিয়া আসিয়া স্বামীর সম্মুখে দাঁড়াইলেন। চোখ দুটিতে জল তখনও টলটল করিতেছিল। দুই পায়ের উপর মাথা পাতিয়ে পদধূলি মাথায় তুলিয়া লইয়া ধীরে ধীরে বলিলেন, আজ তুমি আমাকে মাপ করো। তোমাকে যার যা মুখে এলো
বলে গাল দিয়ে গেল বটে, কিন্তু তুমি যে তাদের সবাইয়ের চেয়ে কত বড় সে কথা আজ যেমন আমি বুঝেছি, এমন কোনো দিন নয়। গিরিশ মহা খুশি হইয়া মাথা নাড়িয়া বারংবার বলিতে লাগিলেন, দেখলি বড় বউ, আমার সব দিকে নজর থাকে কিনা। রমেশ কালকে ছোঁড়া, সে আমার চোখে ধুলো দিয়ে আমার এত কষ্টের বিষয় নষ্ট করে দেবে। এমনি কায়দায় বেঁধে দিয়ে এলুম যে আর সেখানে বাছা ধনের চালাকিটি চলবে না বলিয়া কি জানি নিজের কোন হাসির কথায় নিজেই হো হো শব্দে হাসিয়া ঘর দ্বার পরিপূর্ণ করিয়া ফেলিলেন। নমস্কার। ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, সঙ্গে থাকুন। আবার দেখা হবে আগামী পর্বে। আজকের মতো নমস্কার।